মেহরাব চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। তার মা তাকে ধরে তার পাশে দাঁড়িয়ে আছে। সিয়াম আবারও বেশ চিৎকার করে বলে উঠল, সেই সকাল থেকে একটার পর একটার মেয়েটার উপর দিয়ে আপনার ঝড় চালিয়ে যাচ্ছেন। আসলেই কি আপনাদের মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ নেই? রেহেনাকে উদ্দেশ্য করে সিয়াম বলল, এই যে আপনাকে বলছি, আমি জানি মেয়েরা মায়ের জাত হয়, আর বাঙালি মায়েরা তো মা হিসেবে অতুলনীয়। তবে আপনাকে দেখে আমার এই ধারণা সম্পূর্ণ পাল্টে গেল। সব মেয়েরা মা হওয়ার যোগ্যতা রাখে না, আসলে আপনার মনটাই নোংরা। এরপর সিয়াম তামান্না শিকদারকে দেখিয়ে রেহানাকে বলল, একবার তাকানি মায়ের দিকে। জন্ম না দিয়ে একটা সন্তান লালন পালন করে এত বড় করলো, অথচ বাইরের দুনিয়ার কেউ জানতেও পারল না। আর আপনার মতো মায়ের দিকে তাকিয়ে দেখুন, সেটা সবাইকে কেমন করে জানিয়ে দিল খুব বাজেভাবে। আপনি তো কাউকে আপন ভাবতে পারেননি, শুধু নিজেকে ছাড়া। আপনি চাইলেই পারতেন সকালে চেঁচামেচি করে সবাইকে না ডেকে চুপচাপ সব কিছু সমাধান করতে, কিন্তু আপনি তা করেননি, কারণ আপনি নিজেও জানেন এই মেয়েটা সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার ফ্রেন্ডের মা, তাই আপনার সঙ্গে আমি এখনও ঠিকভাবে কথা বলছি। যদিও আপনার ছেলে আমার ফ্রেন্ড হওয়ার যোগ্যতাই রাখে না। ওই যে বলে না, মানুষ স্বার্থপর, আমিও ঠিক তেমনি আমার স্বার্থের জন্যই তাকে আমার সঙ্গে রেখেছি, আমি তার সঙ্গে রয়েছি। ও তাই নাকি? শ্যাম নিজের পেছন থেকে নীরবের কণ্ঠস্বর শুনতে পায়। সেদিকে তাকিয়ে দেখে ঠিক মোহিনী এবং নীরব সহ মুফিজ সাহেব, লিয়ারাও এসে পড়েছে। বাবা মা এই বাড়িতে আসছে শুনে মুরাদকেও আর কোনোভাবে রেখে আসা যায়নি, সেও এসেছে। রেহানাই নীরবকে সব কিছু খুলে বলেছিল। মোহিনী খুব একটা আগ্রহ দেখায়নি বলে তাদের আসতে আসতে এতটা দেরি হয়ে গেছে। সিয়াম নীরবের কথার উত্তরে খুব ভাবলেশীনভাবে বলে, হ্যাঁ তাই। মুফিজ সাহেব লিয়ারা দেখল নৌসিন সিয়ামের বুকে চোখ বন্ধ করে পড়ে রয়েছে। সিয়ামের চোখ জোড়া লাল হয়ে আছে, হয়তো রাগ। তামান্না শিকদারের চোখে পানি, নাজিমুদ্দিন শিকদারের চোখ জোড়াও লাল হয়ে, তবে ভেতরে রাগ নাকি অনুশোচনা কষ্টের বোঝা যাচ্ছে না। মুফিজ সাহেব নাজিমুদ্দিনের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখলেন। লিয়ারাও তামান্নার কাছে গিয়ে তাকে ধরল। মুফিজ সাহেব ভাঙা গলায় বললেন, মোহিনী আমাদের কাছে সব বলেছে। আমার বিশ্বাস আমাদের নৌসিন মামুনি কখনো এমন করতেই পারে না। হয়তো তাকে আমি কম দিন দেখি, তবুও আমার বিশ্বাস আপনি ভেঙে পড়বেন না ভাই সাহেব। আমি তো ভেঙে পড়তাম না, আমার মা যে আমাকে ভেঙে দিলেন। আম্মা, এটা না করলে কি আপনি পারতেন না আম্মা? হালিমা বেগম বলল, চোখের সামনে যা দেখেছি তারপরেও চুপ থাকা আমার পক্ষে সম্ভব না। তৎক্ষণিৎ সিয়াম বলল, চোখের দেখা মাঝে মধ্যে ভুল হয়, আপনি তো মূলত নৌসিনকেই দেখতে পারেন না। এই মেয়েটাকে আপনার পথের কাঁটা মনে হয় আপনার কাছে, অথচ আপনি একবারও ভাবলেন না এই মেয়েটা আপনার সন্তানের মানসিক শান্তি। হালিমা বেগম এর বেশ রাগ হলো, তবু অতিথি বলে নিজেকে সংযত করে বলল, শোনো ছেলে, তুমি আমার বাড়ির অতিথি, পারিবারিক ব্যাপারগুলোতে তোমার কথা না বললে বেশি ভালো হয়। ক্ষমা করবেন দাদিমা, আপনারা যাকে নিয়ে এত কথা বলছেন সেই মানুষটা আমার স্ত্রী। বাহ, দুদিনের চেনা জানায় একেবারে এইটুকুতে নিজের সঙ্গে জড়িয়ে নিলে। তা নাজিম, এবার বুঝি তোর কিছু বলার নেই। এই ছেলেটা তো তোর খুব একটা চেনা নয়, মেহরাব অনেক দিনের চেনা ছেলে ছিল। অচেনা ছেলেকে তার মেয়ে কবুল বলে নিল, আর তারপরও তোর মেয়ের ওপর থেকে কোনো বিশ্বাস সরছে না। বাহ! আর মা যখন সত্যি কথা বলে তখন মাকে আর ভালো লাগে না। নাজিমুদ্দিন শিকদারের ভীষণ কষ্ট লাগলো, বলল, আম্মা আপনার এই কথাগুলো বলতে কি একটু খারাপ লাগছে না মা? এই যে আম্মা, আমরা সবাই আপনাকে সবসময় আমাদের মাথার তাজ করে রাখি, আপনার খারাপ লাগছে না এই কথাগুলো আপনার এই সন্তানকে বলতে? ওই যে মেয়েটা, আম্মা ওকে যেদিন এই হাতে তুলে নিয়েছি সেই দিন থেকে আমি আমার নিজের বুকে ওর নামটা খোদাই করে রেখেছি নিজের সন্তান হিসেবে। তবু আপনার আমার সেই সন্তানকে নিয়ে এত অভিযোগ, এত অসন্তোষ। মুফিজ সাহেব লিয়ারা তাদের এই কথার মানে বুঝতে পারল না।
তারা তো অন্য কিছু শুনেছে, তবে তারা টু শব্দটি করল না। এই মুহূর্তে এখানে কোনো কিছু জিজ্ঞেস করার কোনো পরিবেশ নেই। নৌসিনের আর এসব সহ্য হচ্ছে না। আচমকা সে নিজেকে সিয়ামের থেকে ছাড়িয়ে নিল। সিয়াম বিচলিত হলো, অস্থির হয়ে বলল, কি হয়েছে মায়াবিনী? খারাপ লাগছে? চলো, তোমাকে আর এখানে থাকতে হবে না, তোমাকে ঘরে দিয়ে আসছি। নৌসিন ভেজা চোখে তাকালো সিয়ামের চোখের দিকে। চোখ তো কথা বলে না, এই চোখ জোড়ায় শুধু গভীরতা। প্রতারণা তো দেখা যাচ্ছে না, মনে হচ্ছে এই চোখ জোড়া আমাকে সম্পূর্ণ বিশ্বাসের আহ্বান দিচ্ছে। নামকরা এক বাড়িতে এমন অঘটন ঘটায় এবং এত ঝামেলায় আশেপাশের কিছু পাড়া প্রতিবেশীও ভিড় জমিয়েছে। তাদের কানাঘুষা চলছে। নৌসিনের কেন যেন তার জন্য মোটেও কাঁদতে ইচ্ছে করছে না। নৌসিন চিৎকার করে বলল, আমাকে তোমরা এতদিন যা কিছু বলেছ, কখনই আমি কিছু মনে করিনি, কিন্তু আমার চরিত্রের দাগ লাগানোর মতো অধিকার তোমাদের কে দিয়েছে? কাকিমা, আমি তো তোমার মেয়ের মতো। মেনে নিলাম তুমি আমাকে মেয়ে না ভাবতে পারো, কিন্তু আমি তো একটা মেয়ে, তুমিও একটা মেয়ে। তোমার কি একবারও খারাপ লাগলো না মিথ্যে কথাগুলো বলতে? বলো, তুমি আমাকে ঠিক কী অবস্থায় রেখেছিলে যে তুমি আমার চরিত্রের এই পর্যায়ে নিয়ে আসতে পারো? আর মেহরাব ভাই, আপনাকে তো আমি ভাই বলে ডেকে আসছি সেই কবে থেকে। আপনি তো জানেন আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক কখনো ছিলই না, নেই। মানলাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন, এই বুঝি আপনার ভালোবাসার ধরন। ভালোবাসার মানুষকে কখনো চরিত্রহীনা হতে দেয়া যায় বুঝি? আপনি তো চাইলেই পারতেন সবার সামনে সত্যিটা বলতে। পুরুষ মানুষের তো সহজে চোখে জল আসে না, তবে মেহরাবের চোখে জল কেন? মেহরাব নিজেকে প্রশ্ন করছে, কি বলবে এখন সে? নাজিমউদ্দিন শিকদার ধীর পায়ে মেহরাবের কাছে গেলেন। মেহরাবের কাঁধে হাত রেখে ভাঙা কণ্ঠে বললেন, বাবা মেহরাব, আমি তো তোমাকে চিনি, তুমি তো এমনটা নও যে। তবুও কেন এমনটা হলো দয়া করে বলো। এই বুড়োটার জন্য আমি তোমার কাছে হাত জোর করছি, সত্যিটা বলো। আমি জানি আমার মেয়েটা এমন নয়, তুমিও মিথ্যে বলবে না, আমি জানি, বলো দয়া করে। মেহরাবের ইচ্ছে করছে একটু শব্দ করে কাঁদতে। মেয়ে হলে হয়তো সেটা করতো। অন্যায় তো সে করেছে, আর অন্যের অন্যায়ও মেনে নিয়েছে। এখনও নিচ্ছে না, এবার থেকে কিছু একটা বলতেই হবে। ভাঙা কণ্ঠে মেহরাব বলল, ক্ষমা করবেন আঙ্কেল। নৌসিন, জানি ক্ষমাচার মুখ আমার নেই, তবুও ক্ষমা চেয়েছি। আপনি আমার ঘরে কেন গিয়েছিলেন মেহরাব ভাই? চারদিকে যখন আজান হচ্ছিল, আমি তখন নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে নাদিয়া এসে বলল, তুমি আমাকে ডাকছো। তুমি ডাকছো, এই কথাটা শুনে আমি দিক হারিয়ে ফেললাম। এটা আমার কাছে স্বপ্নের মতো ছিল। তুমি ডাকছো শুনে আমি তৎক্ষণিৎ দৌড়ে গেলাম তোমার ঘরে। গিয়ে দেখলাম তুমি ঘুমাচ্ছ। নাদিয়াও আমার পিছনে পিছনে এসেছিল। তোমাকে ঘুমন্ত দেখে আমি ওর দিকে তাকালেও বলল, নিজের ভালোবাসা পেতে হলে একটু রিস্ক নিতে হয় মেহরাব ভাই, নইলে সারা জীবনের জন্য ভালোবাসাটা হারিয়ে ফেলবেন। মানে, আপনি এত বোকা কেন? এখনো বুঝতে পারছেন না? এরপর আমার কি হলো জানি না, আমি নিজের সত্তা হারিয়ে ফেললাম। আমি শুধু নৌসিনের ঘরের মেঝেতে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়েছিলাম, ব্যাস, এর বেশি আর কিছু না। নৌসিন যখন ঘরের বাইরে বেরোলো, তখন শুধুমাত্র আমি তাকে আটকে দিয়েছিলাম। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, এছাড়া আর কিছুই নয়। নৌসিন সম্পূর্ণ পবিত্র, কোনো দোষ নেই। মেহরাবের চোখের অশ্রু থামছেই না। আমার একটা ভুল যে আমাকে চিরজীবনের জন্য এইভাবে হারিয়ে দেবে, আমি ভাবতেও পারিনি। আমি ভুলের কাছে হেরে গেছি। মেহরাবের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত এক শব্দ ভেসে আসতে লাগলো ড্রয়িং রুম থেকে। হ্যাঁ, তামান্না শিকদার তৎক্ষণিক নাদিয়ার কাছে গিয়ে একের পর এক থাপ্পড় দিয়েই যাচ্ছে। ঠিক কয়টা থাপ্পড় দিয়েছে সেটা কেউ গুনে দেখেনি। এতমার সহ্য করতে না পেরে নাদিয়া যখন ছিটকে পড়ল, নাজিমউদ্দিন শিকদার মেয়েকে তুলে নিয়ে তার শক্ত হাতে থাপ্পড় দিতে লাগলেন। নাদিয়ার ঠোঁট থেকে ইতিমধ্যে রক্ত বেরোচ্ছে। নাসির শিকদার দৌড়ে গিয়ে নাদিয়াকে ছাড়িয়ে নিল, আড়াল করে রাখল মেয়েটাকে। নৌসিন স্তব্ধ বা ক্রুদ্ধ। মোটামুটি সবাই দৌড়ে আসে নাদিয়ার কাছে, তবে নৌসিন, সিয়াম, মেহরাব, নাবিল, মুরাদ এরা সবাই চুপচাপ, কেউ আগে আসেনি। হালিমা বেগম বেশ রাগ নিয়ে বলে, নিজের সন্তানকে কেউ এইভাবে মারে? নাজিমউদ্দিন শিকদার অতিরিক্ত রাগে কথা হারিয়ে ফেলেছেন।
রেহানা তাচ্ছিল্য সুরে বলল, আম্মা, ভাইয়ার তো আবার নিজের সন্তানের থেকে কুড়িয়ে পাওয়া সন্তানের প্রতি দরদ একটু বেশি ছিল বরাবর। কথাটা বলার কয়েক সেকেন্ডের পরেই রেহানার গালে শক্তপোক্ত হাতের চর পড়ল। এটার জন্য কেউ প্রস্তুত ছিল না, রেহানা তো নয়ই। শিকদার বাড়িতে আসার পর থেকে সে যথেষ্ট স্বাধীনতা পেয়েছে, ভালোবাসা পেয়েছে সবার। যখন সে এই বাড়িতে প্রথম আসে তখন সে এই বাড়ির ছোট সদস্য ছিল, যার কারণে সবাই তাকে খুব ভালোবাসত। ভুল করলে সবাই তাকে ভালোবেসে বুঝাতো। শাশুড়ি প্রথম দিকে একটু মুখ ঝামটাতো, তা তামান্না নাজিমুদ্দিন সামলে নিত। যত ভুলই করুক না কেন, নাসির শিকদার কখনো গায়ে হাত তোলেননি। হয়তো রাগ করেছেন, যথেষ্ট ধৈর্য সহকারে বুঝিয়েছেন। আজ এতগুলো মানুষের সামনে গায়ে হাত তোলায় বাকরুদ্ধ রেহানা। কিছু বুঝে ওঠার আগেই নাসির শিকদার আরও দুটো থাপ্পড় মেরে দিলেন রেহানার গালে। বেয়াদব নোংরা মহিলা, আমার তো ভাবতেই নিজের প্রতি ঘৃণা লাগছে। এতদিন আমি এই নোংরা মহিলাকে ভালোবেসেছি। তুমি আমার গায়ে হাত তুললে? তোর মতন মহিলার যে এখনও আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটা তোর ভাগ্য। রেহানা কথা হারিয়ে ফেলল। নীরব জোর গলায় বলল, আব্বু, কি বলছো তুমি এসব? মার সঙ্গে তুমি এই ধরনের ব্যবহার করতে পারো না। চুপ, একদম চুপ বেয়াদব ছেলে। হালিমা বেগম আবার বলল, বাইরের একটা মেয়ের জন্য তোমরা নিজেদের মধ্যে এইভাবে অশান্তি করছো? নৌসিন শুনলে কথাটা, আস্তে ধীরে নাদিয়ার সামনে দাঁড়ালো, বলল, বোন, এমনটা কেন করলি তুই? শুধু তোদের বাড়িতে থাকি বলে? আমি তো জানতাম এটাই আমার বাড়ি। তুই আমার ছোট বোন। নাদিয়া ব্যথায় মুখ খুলতে পারছে না, তবু নিজের ভেতরের ক্ষোভ মেটাতে বলল, তুই কোনোদিনও আমার বোন না। তুই আমার সব জিনিস কেড়ে নিস। সবাই শুধু তোকেই ভালোবাসে। আব্বু আম্মুর আদরও তো সব তোর জন্যই। এরপর সিয়ামের দিকে তাকে বলল, এমনকি যাকে অজান্তেই ভালোবেসে ফেললাম, সেই মানুষটাও তোকেই ভালোবাসলো। আর ওই দেখ, মেহরাব ভাই, সেও তোকে ভালোবাসে। নাদিয়ার কথা শুনে সিয়ামের মেজাজ খারাপ হয়ে গেল। ওরও ইচ্ছা করছে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু এই মুহূর্তে তা সম্ভব নয়। নাদিয়া আরও বলল, দাদি ঠিকই বলে, রাস্তার মেয়ে হয়েও তোর স্থান সবার উপরে থেকে যায়, যেখানে তোর এগুলো কিছুই পাওয়ার কথা ছিল না। আমার সব কিছুতেই তোর ভাগ বসাতে হয়, এমনকি এই বাড়িতেও, এই সম্পত্তিতেও। তামান্না শিকদার নাদিয়াকে ছাড়িয়ে নিয়ে আরও দুইটা থাপ্পড় বসালেন। শাশুড়ির দিকে তাকে বললেন, সিয়াম মাসি, এইটুকু একটা মেয়ের মাথায় আপনি এসব ঢুকিয়েছেন? আমি যখন নিঃসন্তান ছিলাম আমাকে তো সবাই কম কথা শোনাননি আম্মা। নৌসিনকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে বললেন, এই মেয়েটাকে পেয়ে আমার সেই অভিশপ্ত দিনগুলো শেষ হয়েছিল। আজ আমি জোর গলায় বলছি আম্মা, শুধুমাত্র আপনার জন্যে আমার মেয়েটা আজ এত কষ্ট পেল। আমার ছোট মেয়েটা শেষ হয়ে গেল। আমার ছোট মেয়েটাকে আপনি শেষ করে দিলেন। এইটুকু মেয়ের মাথায় তো এত কিছু আসার কথা নয় আম্মা। ওর তো জানার কথা নয় যে নৌসিনকে আমি জন্ম দেইনি। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো বৌমা? মানুষ তো দুদিন পর এমনিতেই মরে যায় আম্মা। তাহলে এই দুদিনের দুনিয়ায় কিসের এত তফাৎ বলতে পারেন? মেয়েটাকে তো সেই শিশুকাল থেকে লালন পালন করেছি, ও তো আমাদের মেয়ে। ওর প্রতি কেন আপনার এত বিদ্বেষ বলতে পারেন আপনি? ও একটা যার সন্তান, তাই অবৈধ সন্তানও। এই কথাটা আপনি কিভাবে বলতে পারেন? এমনও তো হতে পারে ও আমাদের থেকেও ভালো কোনো পরিবারের সন্তান। তখন আপনি এই মুখ ওই মেয়েটার সামনে কিভাবে দেখাবেন বলেন? আমার মেয়ে আমার শিক্ষায় মানুষ হয়েছে, খুব ভালো হয়েছে যে মেয়েটাকে আপনি খুব একটা মূল্য দেননি। তাহলে হয়তো এই মেয়েটাও নষ্ট হয়ে যেত, ঠিক যেমন আপনি আমার ছোট মেয়েটাকে নষ্ট করে দিয়েছেন। আর রেহানা বোন আমার, তোকে তো আমি খুব ভালোবাসতাম রে, তবুও কেন এমনটা করলি? মুফিজ সাহেব আর লিয়ারার কাছে এবার সবটা পরিষ্কার। নৌসেন যে নাজিমুদ্দিন শিকদার আর তামান্না শিকদারের মেয়ে নয়। নাজিমুদ্দিন শিকদার চুপ করে বসে রয়েছে, তা দেখে হালিমা বেগম কান্নার স্বরে বললেন, নাজিম, তোর বউ যে আমাকে এত কথা শোনালো, তুই এখনও চুপ করে থাকবি? ক্ষমা করবেন আম্মা, সে একটাও শব্দ ভুল বলেনি। হালিমা বেগম চুপ হয়ে গেল। তার ভেতরের অনুভূতি বুঝতে সে অক্ষম হয়ে যাচ্ছে। রাগ, কান্না নাকি অনুশোচনা, কিছুই সে ঠাউর করতে পারছে না। নৌসিন তার বাবার কাছে গিয়ে তার হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলল, আব্বু, খুব বেশি কি ক্ষতি হয়েছে তো? আমি তোমার মেয়ে হলে?
নাজিমউদ্দিন শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি তো আমারই মেয়ে মা, তোমার কি কখনো মনে হয়েছিল যে তুমি আমার মা নও? নৌসিন কাঁদতে কাঁদতে মাথার ঝুলিয়ে না বোঝালো, বলল, আমায় আরেকটু কম ভালোবাসতে আব্বু, তাহলে নিশ্চয়ই এমনটা কখনো হতো না। বোন কখনোই এমনটা ভাবার সুযোগ পেত না। নাজিমউদ্দিন শিকদার মেয়েকে নিজের বুকে জড়িয়ে বললেন, আমি আমার প্রত্যেকটা সন্তানকে সমান ভালোবাসি মা। তোমাকে যতটা ভালোবাসি বোনকেও ততটা ভালোবাসি, তোমার ভাইকেও এমনকি নীরবকেও আমি ততটাই ভালোবাসা দিয়েছি মামনি। ভালোবাসার মূল্য দিতে জানতে হয়, যেটা সবাই জানে না। এমন কথা শুনে নীরব নড়ে চড়ে উঠল। নাজিমউদ্দিন শিকদার আবারও বললেন, তুমি কি বুড়ো বাবাকে ছেড়ে চলে যাবে মা, নিজের বাবা মাকে খুঁজতে? তুমি আমায় ছেড়ে গেলে কিন্তু আমার ভীষণ কষ্ট হবে মামুনি। নৌসিন ভীষণ কাঁদছে, সিয়ামের সহ্য হচ্ছে না। মেহরাব অপরাধ বোধে শেষ হয়ে যাচ্ছে ভেতর থেকে। সে যদি সকালে না যেত তাহলে আজ এমন কিছুই হতো না। সিয়াম নাজিমউদ্দিন শিকদার আর তামান্না শিকদারের সামনে গিয়ে বলল, আঙ্কেল, আপনাদের অনুপস্থিতিতে আমি আপনার মেয়েকে আমার সঙ্গী করে নিয়েছি, এর জন্য ক্ষমা চাইছি। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি নৌসিনকে আর এখানে রাখতে চাই না। এই মুহূর্তে আমি ওকে নিয়ে চলে যেতে চাই। নাসির শিকদার বললেন, ওর তো পরীক্ষা, তুমি এখন ওকে নিয়ে গেলে আঙ্কেল, ওকে নিয়ে আমি এখানে ওর কলেজের আশেপাশে কোনো একটা ব্যবস্থা করে থেকে যাব। আজ যা হলো জানি না আরও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে কিনা, তবে আমার মনে হয় এই বাড়িতে থাকাটা ওর জন্য খুব কষ্টকর হবে। তামান্না শিকদার বললেন, হ্যাঁ বাবা, তাই করো, আমিও তোমাদের সঙ্গে যেতে চাই। নৌসিনকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, কিরে মা, এই মাকে পর করে দিবি বুঝি, তোর কাছে একটুখানি রাখবি না? নৌসিন কাঁদতে কাঁদতে বলল, আম্মু, তুমি এমন করে কথা বলছো কেন? আমি জানতেও চাই না আমার আসল বাবা মা কারা। তাহলে যদি দাদির কথা মতো সত্যি সত্যি আমি, না না আম্মা, শুধু তোমারই আমার বাবা মা। তোমরা আমাকে এতটা ভালোবেসেছো যে আজ পর্যন্ত দুনিয়ায় কেউ জানতেই পারলো না। দাদি না বললে হয়তো মৃত্যু পর্যন্ত আমি জানতামই না, কেউ জানতো না। আমি জানি আম্মু, আমি তোমাদের সামনে না থাকলে তোমরা ভীষণ কষ্ট পাবে, তেমনি বোনও যদি তোমাদের সঙ্গে না থাকে তোমাদের ভীষণ কষ্ট হবে। আম্মু, আব্বু, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু তোমরা আমার বাবা মা হয়েই থেকো। আমার বাবা মা ডাকটা কেউ কেড়ে নিও না। তামান্না শিকদার মেয়েকে নিজের বুকে জড়িয়ে নিলেন। পাশ থেকে একজন বলে উঠল, এতই যদি বাবাকে ভালোবাসো তাহলে বাবাকে ছাড়া অচেনা একটা ছেলেকে বিয়ে করে নিলে? কি ভালোবাসার সিঁড়ি? নাজিমউদ্দিন শিকদার বললেন, আমাদের মেয়ে আমাদের কেমন ভালোবাসে সেটা আপনাদের থেকে আমাদের জানতে হবে। আমার রক্তের মেয়েটা আমার মান সম্মান সব কিছু নষ্ট করে দিল, আর যার সঙ্গে আমার রক্তের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই সে আমাদের কথা ভাবে। কি অদ্ভুত দুনিয়া। হালিমা বেগম বলল, আমরা না হয় ভুল করেছি, মেয়েটার সঙ্গে অন্যায় করেছি, ঠিক আছে, কিন্তু তোমার মেয়েটা কি করলো বলো তো? অচেনা একটা ছেলেকে সোজা বিয়ে করে নিল। সেই অনুমতি আমি নিজে দিয়েছি আম্মা। সবাই বেশ অবাক হলো নৌসিন নিজেও। শুধু অবাক হলো না, সিয়াম আর তামান্না শিকদার। হালিমা বেগম অবাক হয়ে জানতেছিলেন, মানে? সিয়াম আমার থেকে অনুমতি নিয়েছে, এ ব্যাপারে নৌসিনও জানে না, আমি জানাইনি, হয়তোবা জানালে সে আপত্তি করত। তবে এই সিদ্ধান্তটা আমি আজ সকালে নিয়েছিলাম। আমার মেয়েটার জন্য যোগ্য পাত্র আমি আজকে নির্বাচন করেছি। নৌসিনের মাথায় হাত বুলিয়ে বললেন, মামনি, খোদার তরফ থেকে তোমার জন্য বড় নেয়ামত তোমার স্বামী। তাকে মন থেকে ভালোবেসো, সে তোমাকে সারা জীবন তার বুকের ভেতর আগলে রাখবে। আমি মনে হয় এবার মানুষ চিনতে ভুল করিনি মা। নৌসিন ঝাপসা চোখে তাকালো সিয়ামের দিকে, যে তার দিকে তাকিয়ে আছে। বাবা সিয়াম, আমি তোমাকে নৌসিনকে তোমার সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি। এই নরক থেকে তুমি এই মেয়েটাকে বের করে নিয়ে যাও। না আব্বু, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না, আমাকে তাড়িয়ে দিও না আব্বু। আমি কাউকে কোনো প্রকার বিরক্ত করব না, কারোর সঙ্গে কথা বলবো না, আমি শুধু তোমাদের সঙ্গে থাকতে চাই। তুমি এখানে থাকলে তোমার ভীষণ কষ্ট হবে মা। তোমার পরীক্ষার পথে আমি কোনো বাধা চাইছি না। তুমি আমার মেয়ে, ভীষণ স্ট্রং। বিয়ের পরে কিন্তু সব মেয়েদেরই বাবার বাড়িটা ছাড়তে হয়। আব্বু, নাজিমউদ্দিন শিকদার মুচকি হেসে বললেন, আমি তোমার কলেজের পাশে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছি। এই কটা দিন
আমি আমার মেয়েকে নিয়ে আলাদা থাকবো, পরীক্ষা শেষ হলে তো আমার মেয়েটা অনেক দূরে চলে যাবে, তাই না? তাই আমার এই কটা দিন শুধু আমার মেয়ের জন্য। নাবিল দৌড়ে এসে বলল, আব্বু আমাকে নিবে না, আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকবো। সিয়াম বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে ছাড়া আমাদের দিন মোটেও কাটবে না। হালিমা বেগম বলল, বাহ, তোমরা তো তোমাদের নিজেদের ইচ্ছেগুলো নিজেরা আগে থেকেই গুছিয়ে রেখেছ। এমনটা কিছুই হতো না আম্মা যদি আপনি আমার মেয়েটার সর্বনাশ না করতেন। যদি আপনি আমার সোনার টুকরো মেয়েটাকে মেনে নিতেন, মেয়েটা যদি আমার রক্তের হতো, তাহলে হয়তো বা আপনি মেনে নিতেন আপনার নাতির জন্য। তবে যা কিছু হয় ভালোর জন্যই হয়। এই যে আমি আমার মেয়েটার জন্য খাঁটি হীরা খুঁজে পেলাম। নীরব বেশ অপমানিত বোধ করল। যেই চাচা সবসময় মাথায় তুলে রাখত, সে যদি এমন কথা বলে গায়ে তো লাগারই কথা। নাদিয়া দৌড়ে গেল তার বাবার সামনে। বাবার খুব কাছাকাছি যেতেই নাজিমুদ্দিন শিকদার থামিয়ে দেন। ওখানেই থেমে যাও তুমি, তোমার মতো সন্তানের প্রয়োজন নেই আমার। এতদিন যেখানে তোমার ভালো লেগেছে, যে শিক্ষাটা তুমি গ্রহণ করেছো, সেখানে এখনই যাও। আজ 1 সপ্তাহ পার হয়ে গেল নৌসিন শিকদার বাড়ি ছেড়েছে। নাজিমুদ্দিন শিকদার, তামান্না শিকদার, নাবিল আর সিয়াম 5 জন একই ফ্ল্যাটে থাকে। সেদিন সেই মুহূর্তের পরই সব গোছগাছ করে তারা চলে আসে। নাদিয়াকে তামান্নার শিকদার কিংবা নাজিমুদ্দিন শিকদার কেউ নিজেদের কাছে ঘেঁষতে পর্যন্ত দেয়নি। মেহরাবের সেই মুহূর্তেই মাকে নিয়ে শিকদার বাড়ি ছাড়ে। যদিও নাজিমুদ্দিন শিকদার তাকে বলেছিলেন, তোমাকে আমি আমার ছেলের মতো দেখে এসেছি, আমার ছেলেটা তোমার হাতেই ছিল, যা ঘটেছে তা ভুলে তুমি চাইলে আমার ছেলেটাকে পড়াতে পারো। মেহরাব সেদিন কিছুই বলেনি, লজ্জায় চোখ তুলে তাকাতে পর্যন্ত পারেনি। সেদিন সে মা আর ভাইয়ের সঙ্গে গ্রামে চলে গিয়েছিল। রাতে সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে, তার ভীষণ জ্বর চলে আসে। এতটাই জ্বর চলে আসে যে সে নিজের হুঁশ হারিয়ে ফেলে। সামান্যতম হুঁশ যখন আসে, তখনই সে নৌসিনের কাছে ক্ষমা চায় এবং তাকে বারবার ফিরে আসতে বলে। মেহরাবের মা ছেলের এমন করুণ অবস্থা দেখে ভীষণ ভেঙে পড়েন। এখানে তো মেয়েটারও কোনো দোষ নেই, ছেলেটা যে কেন এত পাগলা হলো উত্তর খুঁজে পান না তিনি। নাসির শিকদার আজ 1 সপ্তাহ নিজের স্ত্রীর সঙ্গে টু শব্দটিও করেন না, এমনকি দেখাও করেন না তিনি। আজ 1 সপ্তাহ হয়ে গেল শিকদার বাড়িতে এক টেবিলে বসে কারো খাওয়া হয় না, শুধু নীরব, মোহিনী, রেহেনা আর হালিমা বেগম। এতদিন তার ভোরের নাস্তা এমনকি আরও যাবতীয় জিনিস সব তার শিউরে প্রস্তুত ছিল, থাকতো। আজ 1 সপ্তাহ হয়ে গেল তিনি সে সব কিছু থেকে বঞ্চিত। আজ 1 সপ্তাহের বেশি হয়ে গেল কেউ কাছে এসে বলে না, দাদি চলো সূর্যের আলো লাগিয়ে নিয়ে আসি। 1 সপ্তাহের বেশি হয়ে গেল কাউকে দেখে মুখ ঝামটা দিতে পারেন না তিনি। আজ কতগুলো দিন বাড়িটা কেমন নিষ্প্রাণ হয়ে রয়েছে। আজ অনেকগুলো দিন হয়ে গেল তোতা পাখির মিষ্টি সুর শোনা যায় না। নাদিয়াও বেশ চুপচাপ, মাঝে মধ্যে তার চোখ ভিজা দেখা যায়। মোহিনী তাকে নানান কথা বলে, তবে সে বিরক্ত হয়। সিয়াম নৌসিনকে কোনোভাবেই তার আর একা ছাড়েনি, না তো স্বামীর মতো কোনো আচরণ সে করেছে। প্রত্যেকটা মুহূর্ত সে নৌসিনের সঙ্গে বন্ধুর মতো মিশেছে। বারবার চেষ্টা করেছে নৌসিনের দুঃখগুলো ভুলানোর। নাবিল আর সিয়াম সবসময় নৌসিনকে হাসানোর চেষ্টা করে, সাথে তো রয়েছে মিষ্টি। তামান্না শিকদার, নাজিমুদ্দিন শিকদার অবাক হয়ে সিয়ামকে দেখেন আর দোয়া করেন এই সুখ যেন মেয়েটার চিরকাল রয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে রাতের শান্ত আকাশের দিকে তাকিয়ে আছে নৌসিন। চারিদিকে ভীষণ নিস্তব্ধ, সব ঘরের আলো প্রায় নিভানো। সবাই রাতকে আপন করে গভীর নিদ্রায় চলে গিয়েছে হয়তো। সিয়াম নিঃশব্দের পেছনে এসে দাঁড়ালো, তবে নৌসিন বুঝতে পারল না সে অপরিচিত ঘ্রাণটা এখন তার অপরিচিত নেই। এই কদিনে যেন খুব বেশি পরিচিত হয়ে গিয়েছে। এতটাই পরিচিত হয়ে গিয়েছে যে কিছুক্ষণ এই ঘ্রাণটা আশেপাশে না থাকলে নৌসিন অস্থির হয়ে পড়ে যায়। সে অস্থিরতা সিয়ামের কাছে ধরা পড়েছে কিনা সে জানে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, দিন রাতও স্থির হয়ে থাকে না, নিজস্ব গতিতে চলতেই থাকে। সুখের দিন কিংবা দুঃখের দিন কোনোটাই আজীবন থেকে থেমে যায় না। শুধু সুখের দিনগুলো মনে হয় খুব তাড়াতাড়ি চলে যায়, আবার যখন দুঃখের দিনগুলো আসে তখন মনে হয় যেন সময় চলছেই না। আসলে তেমনটা নয়, সময় তার নিজস্ব গতিতে এগিয়ে চলতে থাকে।
প্রায় মাসখানিকের কাছাকাছি শিকদার বাড়িটা শান্ত নিঝুম। শুধুমাত্র 4 জন মানুষ আর কথা বলা তোতা পাখিটা নেই। এতেই বাড়িটা যেন একেবারে ভুতুড়ে বাড়ি প্রায়। নাজিমউদ্দিন শিকদার প্রতিদিনই আসেন বাড়িতে মায়ের সঙ্গে দেখা করতে, তবে ছোট মেয়েকে তিনি বরাবরই এড়িয়ে চলেন। এতে নাদিয়ার ভেতরে ঠিক কতটা পরিবর্তন এসেছে, সে কতটা বুঝতে পেরেছে, এটা তার মুখ দেখে বলা যাচ্ছে না। প্রথম কয়েকদিন বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল নাদিয়া। নাজিমউদ্দিন শিকদার জানিয়েছেন নওশিনের কাছে ক্ষমা চাওয়ার কথা। সে যদি মুখ ফুটে নাদিয়াকে ক্ষমা করে তাহলে তিনি মেয়েকে ক্ষমা করবেন। এরপর থেকে হঠাৎ করে নাদিয়া কেমন চুপচাপ হয়ে গেল। নাজিমউদ্দিন শিকদার চাতক পাখির মতো অপেক্ষা করে আছেন মেয়েটা ঠিক হয়ে যাবে বলে। তারই তো সন্তান। তামান্নাও মেয়েটার জন্য কাঁদে, মেয়েটা কেন এমন বিপথে চলে গেল। সেদিনের পর থেকে রেহানা বেশ চেষ্টা করেছে নাসির শিকদারের সঙ্গে কথা বলার জন্য, সময় কাটানোর জন্য, ক্ষমা চাওয়ার জন্য। নাসির শিকদার বরাবরই নির্বিকার। রেহানা থেকে সে এতটাই দূরত্ব তৈরি করেছে যে তাদের দেখাই হয় না। নাজিমউদ্দিন শিকদার নীরব, বাকিরাও বুঝিয়েছে নাসির শিকদারকে। তার একটাই কথা, সবাই যাতে শান্ত হয়ে থাকে, তাকে বোঝাতে না আসে, তাহলে হয়তো সে এমন ব্যবস্থা করবে যে রেহানার এই বাড়িতে আর থাকার কোনো অধিকারই থাকবে না। নাজিমউদ্দিন শিকদার নিজে যে রেহানাকে ক্ষমা করেছেন এমনটা নয়, এই বয়সে এসে ভাইয়ের সংসারটা ভেঙে না যায় সেই চিন্তা থেকে তিনি এমনটা বলেছিলেন ভাইকে। কত সুন্দর হাসি খুশি পরিবারটা এইভাবে অন্ধকারে ছেয়ে যাবে কেউ ভাবতেই পারেনি। লোভ, হিংসা, রাগ, ক্ষোভ এগুলো যে সংসারে থাকে সেখানে ভাঙন তো লাগবেই। আজ হোক বা কাল সব কিছুরই একটা সময়সীমা আছে। মানুষ কতক্ষণ বা কতদিনই বা ধৈর্য ধরে সব ঠিক রাখতে পারে। রেহানা বুঝতে পারছে তার কি করা উচিত, তবু তার অহংকার তাকে মাথা নত করতে দিচ্ছে না। সারা জীবন সবার মাথায় উঠে নাচা ব্যক্তিটা হঠাৎ করে নিচে নেমে যেতে পারছে না ইগোর কারণে। নীরব আর মোহিনীর জীবনটা এখন রঙিন। পরিবারের এসব কাহিনী তাদের ভীষণ বিরক্ত করছে। মোহিনীর মতে এটা অ্যাস্টেন্টেশিয়াস অ্যাটেনশন। একটা বাইরের মেয়ের জন্য এত কিছু, এত আহ্লাদ, আশ্চর্য। যত্ন আর সঙ্গীর অভাবে হালিমা বেগম অসুস্থ হয়ে পড়েন। যদিও নাজিমউদ্দিন শিকদার প্রতিদিনই আসেন মায়ের সঙ্গে দেখা করতে, তামান্নাও স্বামীর কাছ থেকে প্রতিদিনই বাড়ির খবরাখবর নেন। তবে সিয়াম একেবারেই চায় না নওশিনকে শিকদার বাড়িতে আনতে, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ কথা দিয়ে আঘাত করবে মেয়েটাকে। চোখের পানি ঝরিয়েই ছাড়বে, যা সিয়ামের মোটেও সহ্য হয় না। নওশিন প্রতিদিনই বাবার কাছে জিজ্ঞেস করে বাড়ির সবার কী অবস্থা। সে বাড়িতে যাওয়ার জন্য ছটফট করে। বোন আর চাচিকে সে যথেষ্ট ঘৃণা করে, যা সে চাইলেও এড়াতে পারছে না। সে বারবার চেষ্টা করে ক্ষমা করে দেওয়ার জন্য, তবুও সে মন থেকে কিছুতেই পারছে না। হালিমা বেগম ছোট ছেলেকে একবার জিজ্ঞেস করে জানতে পেরেছিলেন নওশিনের পরীক্ষা কবে শেষ হবে। হিসেব অনুযায়ী আজ নওশিনের পরীক্ষা শেষ হয়েছে 2 দিন হয়ে গেল। হালিমা বেগম গতকালও সাহস করে বলে উঠতে পারেনি নওশিনকে বাড়িতে নিয়ে আসার জন্য। কোন মুখে বলবেন তিনি? মেয়েটাকে তো সেই ছোটবেলা থেকেই তুচ্ছ তাচ্ছিল্য করে এত বড় হতে দেখেছেন। তবু আজ সাহস করে ছেলেকে বলেই ফেললেন, বাবা নাজিম, আমি আর পারছি না এভাবে দিন কাটাতে। বলতে বলতে কেঁদে ফেলল হালিমা বেগম। তুই ওদেরকে নিয়ে আয় বাবা। আধুনিক যুগ হলে হবে কি, তিনি লজ্জায় তামান্না কিংবা নওশিন কারোর সঙ্গে মোবাইলে কথা বলতে পারেননি। আর ওই ছেলেটার সামনেও বা মুখ দেখাবেন কি করে? ছেলেটা এই বাড়ির জামাই, অথচ প্রথম দিনটায় সে এই বাড়ি থেকে কেমনভাবে বেরিয়ে গেল। তে ওদেরকে নিয়ে আয়, আমি ওদের কাছে ক্ষমা চাইব, আমি আমার নাতনিটার কাছে ক্ষমা চাইব, তুই ওকে নিয়ে আয় বাড়িতে। মায়ের কান্না কোনো সন্তানেরই বা সহ্য হয়? নাজিমউদ্দিন শিকদার মায়ের হাত দুটো ধরে বললেন, এমন করে কাঁদবেন না আপনি আম্মা, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে আপনাকে কাঁদতে দেখে। ওদের নিয়ে আয় বাবা, মৃত্যুর আগে অন্তত ওর কাছে ক্ষমা চাইতে হবে তো আমার। ঠিক আছে আম্মা, 2-1 দিনেই আমি ওদের নিয়ে চলে আসব, আপনি চিন্তা করবেন না। ডাক্তার আপনাকে যেভাবে চলতে বলেছেন আপনি সেভাবেই চলাফেরা করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আমাদের ছায়া, এমন কথা আর বলবেন না আম্মা।
এই যে তোতা পাখির জননী এভাবে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন কেন শুনি? রাত হলে না হয় বুঝতাম আপনি তারা গুনছেন, কিন্তু এখন তো দিন। মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল নৌসিন। সে সময় পেলে নিজের জীবনের হিসাব মেলাতে বসে পড়ে। ভাবে এতটা নিখুঁত ভালোবাসার মানুষ কিভাবে দিতে পারে অন্যের সন্তানকে। ঘুণাক্ষরও কখনো এমনটা মনে হয়নি, আর না এখন মনে হতো যদি না সেদিন দাদি কথাগুলো বলে ফেলতো। নৌসিন এমন কিছু ভাবছিল, তখনই পেছন থেকে সিয়ামের এমন রসিকতা শুনে পেছনে ফিরে তাকায় নৌসিন। সে অবাক না হয়ে পারে না। সিয়ামের কাঁধের উপরে মিষ্টি দাঁড়িয়ে আছে, আর এক হাত ধরে দাঁড়িয়ে আছে নাবিল। মানে কি, এই লোকটা নৌসিনের সব প্রিয় মানুষগুলোর অত্যন্ত প্রিয় একজন মানুষ, এমনকি মিষ্টির প্রিয় বন্ধু। শুধু কি তাই, নৌসিনের মনটাও তো এখন এই লোকটার জন্য অপেক্ষা করে। কি জাদু করলো আল্লাহ মালুম। নৌসিনকে গভীর ভাবনায় পড়তে দেখে সিএম জোরে গলা খাকারি দিয়ে নৌসিনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। আর বলছিলাম যে তোতা পাখির জননীর পরীক্ষা তো শেষ, একদম ফ্রি, তো চলুন আমরা একটু ঘুরে আসি। তারপর না হয় রাতে আমরা সবাই মিলে একসঙ্গে আকাশের তারা গুনব। কি বলো তোতা পাখির মামু? নাবিল অতি উৎসাহিত হয়ে বলল, হ্যাঁ অবশ্যই ভাইয়া। এ আপু চলো না আমরা এক্ষুনি ঘুরতে যাই। রেডি হও না প্লিজ, তাড়াতাড়ি করো। বাড়িতে আম্মু একা আছে, আমি তাকে ছেড়ে এখন ঘুরতে যাব? সিয়ামের দিকে তাকিয়ে বলল, আপনি ওদের নিয়ে বরং ঘুরে আসুন। সিয়াম মনে মনে ভীষণ মহাবিরক্ত হলো। এদের তো নিয়ে যাবে ঠিক আছে, তাই বলে বউকে ফেলা যাবে? বিয়ে করে কিংবা সিঙ্গেলের মতো কেন ঘুরবে? আশ্চর্য তো। এই যে তোতা পাখির জননী, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে যদি রেডি না হন তাহলে এভাবেই তুলে নিয়ে যাব। আশ্চর্য তো, আপনি এমন করছেন কেন? নাবিল বলল, আপু প্লিজ তাড়াতাড়ি রেডি হও না। আম্মুকে বলেছিলাম আম্মুর কাজ আছে, তাই আম্মু যেতে চাইছে না। আব্বু এখনই এসে পড়বে, চলো না আমরা একটু ঘুরে আসি প্লিজ। নাটকীয় ভঙ্গিতে সিএম বলল, বুঝলে শালাবাবু, তুমি তো ছোট, তবুও আমার দুঃখের কথা তোমাকে বলতে হবে তাই না? নৌসিন আর নাবিল দুজনে ভুরু কুঁচকে তাকালো সিয়ামের দিকে। নাবিল একটু ভাব নিয়ে নিজের শার্টের কলারটা একটু ঝাঁকে বলল, দুলা ভাই আপনি নির্দ্বিধায় বলুন, আমি যথেষ্ট বড় হয়েছি। ও হো শালাবাবু, তাহলে আপনাকে বলেই ফেলি ব্যাপারটা। নৌসিন ওদের দুজনের নাটকীয় ভঙ্গিমা খুব মনোযোগ দিয়ে তাকিয়ে দেখছে। আচ্ছা শালাবাবু, আপনাদের এখানে কি বউ পাওয়া যায় ভাড়ায়? নৌসিনের মুখটা আপনা আপনি হা হয়ে যায়। কি বলছে এই লোক? নাবিল অবুজের মতো করে বলল, সেটা আবার কি ভাইয়া? বুঝলে না শালাবাবু, ব্যাপারটা হচ্ছে আমার বউ আমার সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাচ্ছে না, তাই ভাবছিলাম যেহেতু আমি এখনো সিঙ্গেল নেই, তাই সিঙ্গেল ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সঙ্গে একটা বউ অবশ্যই চাইছে, যেহেতু আমার বউ যাচ্ছে না তাই অবশ্যই আমার একটা ভাড়া বউ নিয়ে আনা উচিত। বুঝলে না তো শালাবু, ব্যাপারটা হচ্ছে আমার বউ আমার সঙ্গে কোথাও বেড়াতে যেতে চাচ্ছে না, তাই ভাবছিলাম যেহেতু আমি এখনো সিঙ্গেল নেই, তাই সিঙ্গেল ঘুরতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সঙ্গে একটা বউ অবশ্যই চাইছে, যেহেতু আমার বউ যাচ্ছে না তাই অবশ্যই আমার একটা বউ ভাড়া করে আনা উচিত। এমন কথা শুনে নৌসিনের মাথাটায় বেশ গরম হয়ে গেল। তার হঠাৎ ভীষণ রাগ লাগলো। বউ ভাড়া করে আনবে মানে কি? একবার যেতে চায় না বলে বারবার বলবে তা না, বউ ভাড়া করে আনার চিন্তা ভাবনা। রাগে ফুঁসতে ফুঁসতে নৌসিন শব্দ করে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিচ্ছে। শব্দ করে ওয়াশরুমের দরজা বন্ধ করছে। সিয়াম নৌসিনের অবস্থা দেখে মুখ টিপে হাসছে। নাবিলও মুখে হাত চেপে হাসছে। অল্প সময়ের মধ্যে নৌসিন তৈরি হয়ে গেল। 4 জন মিলে সারা বিকেল অনেক ঘোরাঘুরি করলো। তবে মিষ্টি আর নাবিলের সখ্যতা যেন সিয়ামের সঙ্গে অনেক বেশি নৌসিনের চেয়ে। এতে নৌসিনের ভীষণ ভালো লাগছে। মানুষটা নৌসিনের প্রিয় জিনিসগুলো খুব সুন্দর আগলে রাখে। ঘোরাঘুরির মাঝে যখন সিয়াম নৌসিনের সঙ্গে টুকটাক কথা বলতে যাচ্ছিল, নৌসিনের গাল ফোলানো অভিমানী উত্তর, আপনি বরং বউ ভাড়া করে তার সঙ্গে কথা বলেন। আমার সঙ্গে কেন কথা বলছেন? সেই সুযোগ আর তুমি দিলে কোথায় বলো তো? তার মানে সুযোগ পেলে আপনি সেটাই করতেন না? মানে তুমি যদি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে তো আর কোনো উপায় থাকে না, তাই না? ভাই চল বাড়িতে চলে যাই, এই লোকের সঙ্গে আমি কিছুতেই ঘুরবো না।
নৌসিনের রাগ অভিমান দেখে সিয়ামের বেশ মনে মনে হাসি আসছে, তবে মুখে ভয়ের ছাপ ফুটিয়ে রেখেছে যেন নৌসিন রাগে সে ভীষণ ভয় পাচ্ছে। আপু প্লিজ, তোমরা ঝগড়া করো না তো, দেখছো না কত সুন্দর বিকেলটা, আর তোমরা ঝগড়া করে শেষ করে দিচ্ছ। থাক তুই এই বদলোকটার সঙ্গে, আমি বরং মিষ্টিকে নিয়েই চলে যাচ্ছি। এই মিষ্টি চলে আয়। মিষ্টির উত্তর, বন্ধু ভালো, নসি ভালো, নসি বন্ধুর সাথে ঘুরি, যাব না। নসিন অবাক এর চরম পর্যায়ে পৌঁছে গেল। সবগুলো তার শত্রু হয়ে যাচ্ছে দিন দিন। তারা কাছাকাছি একটা পার্কের ভেতরেই ছিল। নৌসিনের কেন যেন ভীষণ কান্না পাচ্ছে। মন খারাপ করে পাশে একটা বসার জায়গায় গিয়ে চুপচাপ মুখ ফুলিয়ে বসে রইল সে। সিয়ামের এবার বেশ খারাপ লাগছে, মনে হচ্ছে অনেক বেশি বেশি করে ফেলেছে তারা। আবার ভালো লাগছে নৌসিনের অভিমান দেখে। অভিমান তো মানুষ তাদের সঙ্গে করে যারা খুব প্রিয় মানুষ হয়। তাহলে কি সিয়াম নিজেও নৌসিনের কি প্রিয় কেউ? প্রশ্নটা মনের ভেতরে আসতেই সিয়ামের ভীষণ আনন্দ লাগে। সিয়াম কাঁধ থেকে মিষ্টিকে নিজের হাতে নিয়ে এসে অন্য হাত দিয়ে মিষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, বন্ধু, নসি তো রাগ করেছে, কষ্ট পেয়েছে, চলো রাগ ভাঙাই, চলো। বলে মিষ্টি উড়ে গিয়ে নৌসিনের কাঁধের ওপর বসল। নৌসিন সেদিকে একবার তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, বলল, এখানে কি চাই, যা বন্ধুর কাছে যা। ততক্ষণে সিয়াম আর নাবিল দুজন নৌসিনের পাশে বসে পড়ল। সিয়াম গলাটা খানিক পরিষ্কার করে বলল, তুমি কি রাগ করেছো আমাদের সাথে? নৌসিন কোনো কথাই বলছে না, সে চুপচাপ বসে রয়েছে নিচের দিকে তাকিয়ে। কথা বলবে না? আপু প্লিজ, রাগ করো না, আমরা তোমাকে অনেক ভালোবাসি, মজা করছিলাম তো তোমার সঙ্গে সবাই। নৌসিন এখনো চুপচাপ নিচের দিকে তাকিয়ে রয়েছে। শালাবাবু মনে হচ্ছে এভাবে হবে না। তাহলে কি করতে হবে ভাইয়া? চলো আমরা একটু প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা ভাইয়া? কান ধরার প্রতিযোগিতা। মানে হচ্ছে আমরা কান ধরে উঠবস করব। যে বেশি উঠবস করতে পারবে সে জিতে যাবে, এবং যে জিতে যাবে তার জন্য অফার হচ্ছে তোতা পাখির জননীকে কোলে নিয়ে একেবারে সোজা বাড়িতে। কিন্তু মিষ্টিও তো দোষী, সেও তো আমাদেরই দলে, কিন্তু ও কিভাবে কান ধরে উঠবস করবে সেটাও ভাবার বিষয়। নৌসিন সিয়ামের কথা শুনে দাঁড়িয়ে যায়। মানে কি শুরু করেছেন আপনি? হ্যাঁ, না কিছু না, তুমি বসো। এই যে দেখো আমরা কান ধরে উঠবস করছি, মিষ্টিকে না হয় এবারের মতো মাফ করে দাও প্লিজ। বলে নাবিল আর সিয়াম কান ধরে উঠবস করা শুরু করে। আশেপাশের দুইজন ওদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকায়। সিয়ামের কথা শুনেই তো নৌসিনের মন খারাপ কেটে গিয়েছিল। এখন ওদের এই অবস্থা দেখে নৌসিন না হেসে আর পারে না। নৌসিনকে হাসতে দেখে নাবিল চিল্লিয়ে বলে ওঠে, ইয়ে, আপুর রাগ ভেঙে গিয়েছে ভাইয়া, এবার থামো। সিয়াম থেমে গিয়ে নৌসিনের মিষ্টি হাসির দিকে তাকায়। এই হাসিটাই সে সবসময় মিস করে। সিয়ামকে এভাবে তাকাতে দেখে নৌসিন অন্যদিকে ঘুরে যায়। নৌসিনের ভীষণ অস্বস্তি হচ্ছে, অজানা কারণে তার ভীষণ লজ্জাও লাগছে। হঠাৎ নৌসিন নিজেকে শূন্যে আবিষ্কার করে। অস্থির হয়ে চোখ খিচে বন্ধ করে, হাতের কাছে যা পায় তাই আঁকড়ে ধরে। মনে হচ্ছে সে হাওয়ায় ভেসে যাচ্ছে। আস্তে আস্তে চোখ খুলেই তার চোখ ছানা বড়া। সিয়াম তাকে কোলে নিয়ে এগিয়ে যাচ্ছে। সে সিয়ামের গলা শক্তভাবে আঁকড়ে ধরেছে। নৌসিন সিয়ামের কোলে, তার কাঁধে মিষ্টি, আর পাশে বডিগার্ডের মতো রয়েছে নাবিল, যেন বোন আর দুলাভাইকে পাহারা দিচ্ছে। দৃশ্যটা চোখে পড়ার মতো। আশেপাশে সবার নজরই তাদের দিকে একবার না একবার পড়ছেই। নাবিলের কাছে সিয়ামের ফোন থাকায় নাবিল ফটাফট কয়েকটা ছবি তুলে রাখলো। নৌসিন নিজেকে সিয়ামের কোলে আবিষ্কার করে ছটফট করতে শুরু করলো। করছেনটা কি? প্লিজ নামিয়ে দিন, এটা পাবলিক প্লেস। সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, তাকিয়ে আছে, তাতে কি সমস্যা? আমি ওর বউকে কোলে নিয়ে হাঁটছি, সবাই দেখছে, এতে তো আমার কোনো সমস্যা নেই। স্বামীর মুখে বউ শব্দটা মেয়েদের কাছে লজ্জা, ভালো লাগার মিশ্রণে একাকার একটা শব্দ। নৌসিনও লজ্জায় গুটিয়ে যাচ্ছে, আমতা আমতা করে বলছে, প্লিজ নামিয়ে দিন, আস্তে করে বলে নাবিলও আছে তো। সিয়াম চুপচাপ এগোতে থাকে। রাত প্রায় 10টার কাছাকাছি। নাজিমউদ্দিন শিকদার, তামান্না শিকদার ছেলেমেয়েদের নিয়ে রাতের খাবার খেতে বসে আছেন। বাঙালিদের একটা কমন স্বভাব আছে, তা হচ্ছে
খাবার খেতে খেতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা বা বলা। নাজিমউদ্দিন শিকদারও বললেন, আমরা আগামীকাল বাড়ি ফিরে যাচ্ছি। কথাটা শুনে উপস্থিত সবাই ভীষণ খুশি, শুধু সিয়াম চুপচাপ খেয়ে যাচ্ছে। সে খুশিও প্রকাশ করছে না, আবার অমত প্রকাশ করেও কিছু বলছে না। নওশীন মন খারাপ করে বলল, ইস, কতগুলো দিন হয়ে গেল আমার পায়রাগুলো আমাকে খুঁজে পাচ্ছে না, নিশ্চয়ই আমাকে অনেক খুঁজেছে। নওশীন বাবার পাশে বসে খাচ্ছিল। নাজিমউদ্দিন শিকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার পায়রাগুলো দেখার জন্য তো আসমা শিকদার বাড়ির একজন কাজের লোক ছিল। আব্বু, তবুও আমি তো ছিলাম না। নাজিমউদ্দিন শিকদার হেসে বললেন, একদম ঠিক, আমার মামনিকে ছাড়া তো পায়রাগুলো একদম অসম্পূর্ণ। সিয়াম একবার নওশীনের দিকে তাকায়, নাজিমউদ্দিন শিকদারকে উদ্দেশ্য করে বলে, আব্বু, আমার কিছু বলার ছিল। সিয়াম যখন নাজিমউদ্দিন শিকদারকে আব্বু বলে ডাকে, তখন তার হৃদয়টা শীতল হয়, মনে হয় যেন এই তো তার বড় ছেলে। হ্যাঁ বাবা, বলো। অনেকদিন হলো আমি আপনাদের সঙ্গে কাটিয়ে দিলাম, এবার তো আমার কর্মস্থলে আমাকে ফিরে যেতে হয় আব্বু, আর দেরি করাটা সম্ভব হচ্ছে না, এবার আমাকে যেতেই হবে। নাজিমউদ্দিন শিকদার হাতটা আচমকা থেমে গেলেন তামান্না শিকদারও। নওশীনও খাওয়া বন্ধ করে তাকালো সিয়ামের দিকে। সবার এমন রিয়াকশন দেখে সিয়াম তার কিছুই করার নেই, সবাই খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে চলে যায়। সিয়াম নাজিমউদ্দিন শিকদারের সঙ্গে আলাদা কিছু কথা বলে, এরপর সেও তার নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ায়। নওশীনের পরীক্ষার জন্য নওশীন এক ঘরে থাকে না। সিয়াম নিজে এ ব্যাপারে বলেছে সে নওশীনকে সময় দিতে চায়। এক ঘরে থাকাটা এখনও নওশীনের জন্য অস্বস্তিকর হবে, পড়াশোনায় সমস্যা হবে। এত বড় ধাক্কাগুলো লাগলো নওশীনের জীবনে, তাই মেয়েটাকে একটু স্বাধীনতা দেওয়া প্রয়োজন। নিজের ঘরে এগোনোর পথে নওশীনের ঘরে উকি দেয় সিয়াম। ঘরটা ফাঁকা, রাতের হালকা আলো জ্বালানো। সিয়াম বুঝল নিশ্চয়ই মেয়েটার মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সেও সেদিকে এগিয়ে গেল। যা ভেবেছিল ঠিক তাই, মেয়েটা মন খারাপ করে ওই আকাশের দিকে তাকিয়ে আছে। এ কি, আপনি এখানে ঘুমোতে যাননি এখনো? সিয়ামের মুখের হাসি চওড়া হলো। মেয়েটার পেছনে চুপি চুপি এসে দাঁড়ালো। মেয়েটা সবসময় তার উপস্থিতি অনুভব করতে পারে, তার মায়াবিনী তাকে অনুভব করতে পারে। এর চাইতে আনন্দের আর কি বা আছে? দুঃখের কথা তোমাকে আর কি বলবো বলো, বউ থাকতে সিঙ্গেল জীবন পার করা যে কতটা কঠিন সেটা আমাকে না দেখলে আমি জানতামই না। যাই হোক, ওসব কথা ছাড়ো। আমার দুঃখের কথা শুনে তুমি আর কি বা করবে? তুমি যে তারা গুনবে, আমাকে ডাকবে না? একা এত রাতে তারা গুনে আগানো যায় বলো তো? আপনি আবার আমার সঙ্গে মজা করছেন? আচ্ছা, সরি। সিয়াম নওশীনের কাছাকাছি এগিয়ে গেল। নওশীনের দুই হাত ধরে নওশীনের দিকে ঝুঁকে আস্তে করে বলল, আমার মায়াবিনীর মনটা এত খারাপ কেন? এই অধম থাকতেও তার মায়াবিনীর মুখে হাসি নেই কেন? আমার তরঙ্গিনীর মুখে সবসময় ঢেউ খোলা হাসি থাকবে। যেন আমার নিজস্ব একটা সমুদ্র আছে, এখানে শুধু একটাই ঢেউ, একটাই তরঙ্গ, নওশীন তাবাসসুম, আমার মায়াবিনী তরঙ্গিনী, আমার একটাই সমুদ্রের একটাই ঢেউ। তাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার হৃদয়ে যে থমকে যায় মায়াবিনী। নওশীনের দুই চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়ে, কাঁদছো কেন তুমি? হ্যাঁ? অস্থির হয়ে গেল সিয়াম। বলবে না কি হয়েছে? আপনার আফসোস হচ্ছে তাই না, আমার মতো একটা পরিচয়হীনা মেয়েকে বিয়ে করে? নওশীনের কথাটা শুনে সিয়ামের মাথায় ভীষণ রাগ উঠে গেল। নওশীনের হাত দুটো ছেড়ে দিয়ে শক্ত করে দুই হাতে নওশীনের বাহু চেপে ধরে ঝাঁকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এই কি বললে? হ্যাঁ, আমার সঙ্গে তোমাকে জোর করে কেউ বিয়ে দিয়েছে নাকি? আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। আমাদের বিয়েটা কি তোমার পরিচয় প্রকাশ হওয়ার আগে হয়েছে নাকি পরে? এত জোরে চেপে ঝাঁকিয়ে ধরে নওশীন ভীষণ ব্যথা পাচ্ছে। তবু সে কিছু বলছে না। সিয়ামের চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে আপনি যে বললেন আপনি চলে যাবেন? সিয়াম নওশীনের কথাটা শুনে নিজেকে শান্ত করলো। মেয়েটা এত বোকা কেন? সিয়ামের ভীষণ ইচ্ছে করলো নওশীনকে জড়িয়ে ধরার। সে তার ইচ্ছেটার মূল্যায়ন দিল। কাগজ কলমে রেজিস্ট্রি করা, ইসলাম শরীয়তে বিয়ে করা বউ তার নওশীনকে টেনে নিজের বুকের ওপরে ফেলে শক্ত করে জড়িয়ে ধরল। শিকদার বাড়িতে ছোটখাটো একটা কান্নার রোল পড়েছে। এই কান্নার অংশীদার বেশি কেউ নয়,
তবে সবারই মন ভীষণ খারাপ। নাজিমউদ্দিন শিকদার সকাল সকাল সপরিবারে শিকদার বাড়িতে পৌঁছেছেন। হালিমা বেগম বসার ঘরেই বসা ছিলেন। নাজিমউদ্দিন শিকদার রাতেই ফোন করে জানিয়ে দিয়েছেন তারা সকালে আসবে। তাই হালিমা বেগম অসুস্থ শরীর নিয়েও অপেক্ষা করছে। নৌসিনের শিকদার বাড়িতে ঢুকতে কেমন যেন অস্বস্তি লাগছে। সেদিন এমন একটা ঘটনা, আর সবার অন্যরকম চাহনি মনে পড়ে যায় নৌসিনের। হঠাৎ করে মনে হয় এই বাড়িটা তার নয়, এখানে তার কোনো অধিকার নেই। তবে এই বাড়িটার প্রতি, এই বাড়ির মানুষগুলোর প্রতি তার অঢেল মায়া। নৌসিনকে থামতে দেখে নৌসিনের বাবা মার ভীষণ খারাপ লাগে। ভাবতে লাগেন কতটা আঘাত পেলে নিজের বাড়ির দরজা এসে পা জোড়া থেমে যায়। নাজিমউদ্দিন শিকদার কিছু বলতে নিবেন, ততক্ষণে সিয়াম তাকে ইশারে থামিয়ে দেয়। নিজেই নৌসিনের এক হাত চেপে ধরে, অন্য পাশ থেকে নাবিল নৌসিনের আর এক হাত চেপে ধরে। দাঁড়িয়ে পড়লে কেন আপু, চলো ভেতরে, দাদি আমাদের জন্য অপেক্ষা করছে। তুমি না কাল দাদির জন্য কত কান্না করলে? নৌসিন মাথা নিচু করে মাথা ঝাঁকায়। হ্যাঁ চল। নৌসিনের মাথা নিচু করে সিয়াম নৌসিনের কানের কাছে এসে বলল, এই যে তুমি নিজের বাড়িতে মাথা নিচু করে ঢুকছো, এতে তোমার বাবা মা কতটা কষ্ট পাচ্ছেন তা বুঝতে পারছো তুমি? তারা ভাবছে হয়তো তুমি তাদেরকে পর ভাবছ। নৌসিন দ্রুত নিজের মাথাটা উঁচু করে নিল, একবার তাকালো বাবা মার দিকে। তারা ওর দিকে তাকিয়ে। নৌসিনের খারাপ লাগলো এই মানুষ দুটোকে অজান্তেই মাঝে মাঝে কষ্ট দিয়ে ফেলে, অথচ তাদের ছাড়া সে নিজেই অস্তিত্বহীন। নাসির শিকদারও এতক্ষণ মায়ের সঙ্গে অপেক্ষা করছিলেন। রেহনাও রয়েছে উপস্থিত সেখানে। স্বামীর কাছে কোনো সাহস হচ্ছিল না তার। নাসির শিকদার একটা সিঙ্গেল সোফায় বসা ছিলেন। খানিক সময় পেরোনোর পর রেহানা সাহস করে নাসির শিকদারের পেছনে গিয়ে দাঁড়ায়। আস্তে আস্তে দুই হাত সোফায় রাখে। নাসির শিকদার তৎক্ষণিৎ উঠে বাইরে বেরিয়ে যায়। রেহানার দুই চোখ থেকে দুই ফোঁটা পানি গড়ায়। সদর দরজা পেরিয়ে বাইরে এলো নাসির শিকদারের মুখে ফুটে ওঠে চওড়া হাসি। এ কয়দিন নাসির শিকদারও মাঝে মাঝে গিয়ে দেখা করে আসতেন। নাসির শিকদার এগিয়ে গিয়ে সবাইকে কুশল বিনিময় করে নৌসিন নাবিলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাড়ির প্রাণগুলো বাড়ির বাইরে থাকলে বাড়িটা নিষ্প্রাণ হয়ে যায়। কতগুলো দিন পরে বাড়িতে প্রাণগুলো ফিরে এসেছে। সিয়ামের কাঁধ চাপড়ে বললেন, এই যে শিকদার বাড়ির জামাই রাজা, আপনাকে স্বাগতম। বিনিময়ে সিয়াম একটা মুচকি হাসি উপহার দেয়। হালিমা বেগম নিজের দুই পাশে নৌসিন আর তামান্না শিকদারকে বসিয়ে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছেন, বারবার ক্ষমা চাচ্ছেন। উপস্থিত বাকি সবার চোখেও পানি ধরা দিয়েছে। নৌসিন দাদির চোখের পানি মুছে দিয়ে বলল, এই বুড়ি, তোমার না বাগান পর্যন্ত হেঁটে যেতে ভীষণ কষ্ট হয়, শক্তি খুঁজে পাও না? তাহলে এত কান্না করার মতো শক্তি পাও কোথায় বলো তো? নৌসিনের এমন মশকরা দেখে হালিমা বেগম আরও কান্নায় ভেঙে পড়ল। মেয়েটাকে কম তুচ্ছ তাচ্ছিল্য তো করেনি ছোট থেকে। সে মেয়েটা তার সঙ্গে এখনো হাসি মুখে কথা বলছে, দুষ্টুমি করছে। তামান্না শিকদারও শাশুড়িকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মা আপনি শান্ত হন, আপনার শরীর ভালো নয়, আমায় ক্ষমা করে দাও মা। তোমাকে তো কম কষ্ট দেইনি, কম কথা শোনায়নি, এমন কথা বলবেন না আম্মা। মায়েরা একটু আধটু শোনায়। হ্যাঁ, যখন বলেছেন তখন হয়তো অনেক বেশি কষ্ট পেয়েছি, আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এর জন্য আপনিও আমায় ক্ষমা করবেন আম্মা। হালিমা বেগম কাঁদতে কাঁদতে তামান্নার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি আমার ছেলের জন্য খাঁটি সোনা পেয়েছি। নৌসিনের মাথায় হাত বুলিয়ে বললেন, আমার ছেলেটাকেও আল্লাহ খাঁটি সোনা দিয়েছেন। সিয়ামকে উদ্দেশ্য করে বললেন, এই যে বিদেশি ভাই, আমি তোমার কাছে আসবো নাকি তুমি আমার কাছে আসবে? সিয়াম এগিয়ে গেল হালিমা বেগমের কাছে। পাশ থেকে তামান্না শিকদার উঠে গিয়ে সিয়ামকে বসার জায়গা করে দিলেন। হালিমা বেগম সিয়ামের মাথায় চোখে মুখে হাত বুলিয়ে বললেন, ভালোর জন্য আল্লাহ সবসময় ভালোটাই রাখেন। আমাদের মেয়েটার জন্য কত সুন্দর একটা জুটি আল্লাহ রেখেছে। সিয়াম মুচকি হাসে। হালিমা বেগম আরও বলেন, শোনো না জামাই, মেয়েটাকে আমরা গুটি কয়েক মানুষ অবহেলা করলেও সে কিন্তু তার বাবা মার রাজকন্যা, তাকে যত্ন করে রেখো ভাই। হ্যাঁ দাদিমা, সে তার বাবার রাজকন্যা ছিল, এখন সে আমার রাজ্যের রানী, আমার হৃদয়ের মায়াবিনী। সিয়ামের কথায় সবার মুখে হাসি ফোটে। নাদিয়া দোতলার রেলিং থেকে সবকিছু দেখছে শুনছে, তবে তার মুখেও হাসি নেই।
আবার চোখেও পানি নেই। সিয়ামের কথা শুনে নৌসিনের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। লোকটা তাকে একা পেলে যা বলে ঠিক আছে, তাই বলে এতগুলো মানুষের সামনে এভাবে বলবে? সিয়াম নৌসিনের লজ্জা মাখা মুখের দিকে তাকায়, ভাবে এতটুকুতে এত লজ্জা, কি সুন্দর এই লজ্জা মাখা মুখখানা। হাসি মুখের চেয়েও তো এই লজ্জা মাখা মুখটা আরও বেশি সুন্দর। এখন থেকে বেশি বেশি লজ্জা দিতে হবে। নৌসিনের এখন অস্বস্তি হচ্ছে, তার এখান থেকে পালাতে হবে। দাদি, তোমরা গল্প করো, আমি বরং একটু ছাদ থেকে ঘুরে আসি, আমার পায়রাগুলোকে দেখে আসছি। তারপর তোমাকে নিয়ে বাগানে হাঁটতে যাব, দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। নাবিল বলে, হ্যাঁ আপু চলো, কতদিন তোমার কবুতরদের খাবার খাওয়ার দৃশ্য দেখি না, চলো চলো, এই মিষ্টি চল। ভাইয়া তুমিও চলো, তোমরা যাও, আমি আসছি। নৌসিন সেখান থেকে ছুটে ছাদে চলে যায়, তার পেছন পেছন ছোটে নাবিল। তাদের মাথার উপরে ডানা ঝাপটায় মিষ্টি। এই দৃশ্য সবাই মুগ্ধ হয়ে দেখছে। দোতলা এসে দেখা হয়ে যায় নাদিয়ার সঙ্গে নৌসিনের। নাদিয়ার সঙ্গে নৌসিনের কথা বলার বিন্দু মাত্র আগ্রহ জন্মায় না, তবু নিজের মনকে শক্ত রেখে জানতে চায়, কেমন আছিস বোন? উত্তর দেয় না নাদিয়া, পাশ কাটিয়ে চলে যায় তার ঘরের উদ্দেশ্যে। এতে নৌসিনের খারাপ লাগে না, বরং নাদিয়ার প্রতি তার আরও বিরক্তি আসে নিজের প্রতিও। কেন সে জেসে পড়ে জিজ্ঞেস করতে গেল। নৌসিনের অপেক্ষা করল না, সে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। নাবিলেরও ছোট বোনের প্রতি একরাশ বিরক্তি। নৌসিন কবুতরের ঘরগুলো খুলে হাসি মুখে দাঁড়ায়। বেশ কতগুলো কবুতর উড়ে বেরিয়ে যায়। নৌসিনের কপাল কুঁচকে আসে। প্রায় মাসখানেক হলো নৌসিন বাড়ির বাইরে। নাজিমুদ্দিন শিকদার বলেছেন যে আসমাকে সবসময় কবুতরের খেয়াল রাখার কথা তিনি বলেছেন এবং খেয়াল রাখছেও। তাহলে এত অল্প কবুতর কেন? নৌসিনের কবুতরের প্রত্যেকটা ঘরে ঘরে উকি দেয়। হতভম্ব হয়ে যায় নৌসিন। এক পাশে প্রায় অনেকগুলো কবুতরের ডিম ভাঙা, দেখে মনে হচ্ছে ভাঙা হয়েছে খুব বেশি দিন নয়। আর প্রায় 8-10টা ঘরে কবুতর মরে পড়ে আছে জোড়ায় জোড়ায়। নৌসিন একে একে মরা কবুতরগুলো বের করে। মিষ্টি নৌসিনের কাঁধেই ছিল। মরা কবুতরগুলো থেকে কিছুটা দূরে গিয়ে মিষ্টিকে জড়িয়ে ধরে নৌসিন হাউমাউ করে কাঁদতে লাগলো। নাবিল এমন অবস্থা দেখে কান্না করে দেয়। সিএম তখন নৌসিন আসার কিছুক্ষণ পরেই বসার ঘর থেকে উঠে আসে ছাদের উদ্দেশ্যে। বাড়িতে সিঁড়িতে আসার পরে নৌসিনের এমন কান্নার শব্দ শুনে অস্থির হয়ে দৌড়ে আসে ছাদের উপরে পা রেখে সেও হতভম্ব হয়ে যায়। সিয়ামের বুকে মাথা ঠেকে হেঁচকি তুলে কাঁদছে নৌসিন। সিয়াম তখন ছাদে এসে নৌসিন আর নাবিলকে শান্ত করে। যদিও সে নিজে হতভম্ব হয়ে যায়, তবুও ওদেরকে খানিক শান্ত করা প্রয়োজন ছিল। নাবিল নিজেকে খানিক শান্ত করতে পারলেও নৌসিন পারছে না। পাখিগুলো তার সব নিজ হাতে পেলে পুষে বড় করা, একদম সন্তানের মতো। নৌসিন তার পাখিগুলোকে এতই ভালোবাসে যে সহজে কাউকে জবাই করতেও দেয় না। কারো কবুতরের ঝোল খাওয়ার প্রয়োজন হলে বাজার থেকে আনা হয়, তবু এই পাখিগুলোর গায়ে কখনো কারো হাত দেয়া নিষেধ। নৌসিনের খুব শখ অনেকগুলো কবুতর হবে তার চারিপাশে অনেক অনেক কবুতর ডানা ঝাপটাবে। সে স্বপ্ন সে পূরণ করেছে। তার অনেক অনেক কবুতর, সচরাচর এত কবুতর কারো দেখা যায় না। নিজের জীবনের নতুন মোড়ে এসে এদেরকে দূরে রেখেই ভাবতেই নৌসিনের আরও কান্না বেড়ে যাচ্ছে। আজ যদি সে এদের থেকে দূরে না যেত তাহলে আজ এমন দিন আসতো না। নাবিল নিজেকে শান্ত করে। বোনের কান্না দেখে তার আরও কান্না পায়, তাই সে দ্রুত নিচে যায় বাবা মাকে খবরটা দেওয়ার জন্য। তখনও সবাই বসার ঘরেই ছিল। তামান্না শিকদার নাসির শিকদারের সঙ্গে রেহানার বিষয়টা মিটমাট করার চেষ্টা করছিলেন। ছাদের উপর থেকে ওদের কান্নার আওয়াজটা এই পর্যন্ত আসছিল না বলে কেউ শুনতে পায়নি। আব্বু, আম্মু, আব্বু! নাবিলের চিৎকারে সবাই সেদিকে তাকায়। নাবিল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে, আব্বু তাড়াতাড়ি ছাদে চলো, সর্বনাশ হয়ে গেছে। নাবিলের চোখে পানি দেখে তারা সবাই অস্থির হয়ে যায়। তামান্না দ্রুত ছেলেকে কাছে টেনে নিয়ে বলেন, কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? আপু ঠিক আছে? না আম্মু, আপু একদম ঠিক নেই, ভীষণ কাঁদছে, তাড়াতাড়ি ছাদে এসো, দেখো কি হয়েছে। হয়েছেটা কি? কিভাবে যেন আপুর অনেকগুলো কবুতর মরে গিয়েছে। কি? হায় আল্লাহ, এটা কিভাবে হলো? বলেই ছুট লাগালেন সবাই ছাদের দিকে।
হালিমা বেগম অস্থির হয়ে দেখলেন, আমাকেও নিয়ে চল, কি হয়েছে দেখতে হবে তো। হায় আল্লাহ, সব তো ঠিকই ছিল, তাহলে হঠাৎ কিভাবে কি হলো? রেহানা হালিমা বেগমকে ধরে ধরে ছাদে যেতে সাহায্য করলো। ছাদে এসে সবাই অবাক, কবুতরগুলো দেখে হতভম্ব হয়ে যায়। 1-2টা না, 8-10টা পাখি অসুস্থ হয়ে মারা যেতে পারে, হুটহাট সেটা মেনে নেওয়া যায়। তাই বলে এতগুলো পাখি একসঙ্গে একইভাবে মারা যাওয়ার ব্যাপারটা কেউ সহজভাবে মেনে নিতে পারল না। পাখি মারা যাওয়ার ব্যাপারটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তাই বলে ডিম ভেঙে যাওয়াটা তো কোনো সহজ বিষয় না। ডিম তো আর অসুস্থ হয়ে ভেঙে যেতে পারে না। আর ছাদের উপরে এমন ব্যবস্থা করা হয়েছে যে এখানে কোনো জন্তু বা কোনো প্রাণী এসেও এগুলো নষ্ট করার উপায় নেই। হালিমা বেগম এহেন পরিস্থিতি দেখে তৎক্ষণাৎ ডেকে পাঠালেন আসমাকে। আসমা, আসমা, কোথায় তুই? আসমা নামের মেয়েটা দৌড়ে এলো। জি দাদি, কি হয়েছে, ডাকছেন কেন? তোর উপরে না কবুতরের দায়িত্ব ছিল, তাহলে এমন অঘটন ঘটল কিভাবে? আসমা ভয় পেয়ে গেল, বলল, দাদি, আজকে তো আপনি আমাকে কবুতরের কাছে আসতে নিষেধ করেছিলেন আপুমনি আসবে বলে, তাই তো আমি আজকে এখানে আসিনি। বিশ্বাস করুন দাদি, আমি কিছু জানি না। আমি প্রতিদিন শুধু কবুতরগুলো ছেড়ে দিয়ে খাবার দিয়ে এখান থেকে চলে যাই। আমি আর কিছু জানি না, বিশ্বাস করুন। তুই জানিস না, তাহলে কে জানবে? পাখিগুলো তোর দায়িত্বে ছিল। নাজিমুদ্দিন শিকদার হালিমা বেগমকে থামিয়ে বললেন, আম্মা, ওকে ছেড়ে দিন, ও ইচ্ছে করে এগুলো করার কথা না, তাহলে কে করবে এগুলো? নৌসিনের কান্না থেমে এসেছে, এখনো হেসকি তুলছে। নাজিমুদ্দিন মেয়ের কাছে এগিয়ে গেলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, শান্ত হও মামুনি, ভেঙে পড়ো না। দেখো, তোমার বাকি বাচ্চাগুলো তো আছে, তাদের যত্ন নিতে হবে তো নাকি? এই কাজ কোনো মানুষের দ্বারা হলে অবশ্যই সে শাস্তি পাবে, সে যেই হোক না কেন। বাবা, সিয়াম মামুনিকে নিয়ে চলো এখান থেকে, এগুলো দেখলেও আরও বেশি কষ্ট পাবে। হ্যাঁ আব্বু, সিয়াম আর কিছু না বলে নৌসিনকে কোলে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। নৌসিন হাসি মুখে শিকদার বাড়িতে পা রাখলেও পরবর্তী মুহূর্তে নৌসিন সহ সবারই মন খারাপ হয়ে যায়। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, ব্যাপারটা একটা সুরাহা অবশ্যই করা উচিত। তাই সন্ধ্যায় নাজিমুদ্দিন শিকদার সবাইকে বসার ঘরে ডাকলেন। বাড়ির প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত, প্রত্যেকটা কাজের মানুষ সহ। নাজিমুদ্দিন শিকদার কঠোরভাবে বললেন, যেই কাজটা করেছো স্বীকার করে নাও। সবাইকে চুপ থাকতে দেখে নাজিমুদ্দিন শিকদার আবারও বলেন, যেই কাজ করেছো, আমাদের এতটা বোকা ভেবো না তোমরা। অপরাধী এবারও চুপ করে রয়, আর যারা অপরাধ করেনি তারা উৎসুক হয়ে তাকে রয়েছে কে কি বলে শোনার জন্য। এবারও সবাইকে চুপ থাকতে দেখে নাজিমুদ্দিন শিকদার ছোট মেয়েকে চিৎকার করে নাম ধরে ডাকেন, নাদিয়া। নাজিমুদ্দিন শিকদারের চিৎকারে মোটামুটি সবাই খানিক কেঁপে ওঠে। সিয়ামের চোখে রাগ, মুখে স্বাভাবিক। নাদিয়া অবাক নয়নে বাবার দিকে তাকায়। বাবা তাকে কখনই নাম ধরে ডাকতেন না, সবসময় ছোট মা, ছোট মামুনি বলে ডাকে। আব্বু, এই কাজটা তোমার? চুপ করে থেকে উত্তর দাও। আমার বাড়ির ছাদে বাইরের কোনো মানুষ যাওয়ার অনুমতি কিন্তু কখনোই নেই। সবার নজর নাদিয়ার ওপর। নাদিয়া বুঝতে পারলো এখন আর চুপ করে থাকলেও কোনো উপায় হবে না, তাই সে মুখ খুলে বলল, কবুতরগুলো আমি মারিনি, তবে ডিমগুলো আমি ভেঙেছিলাম। কেন ভেঙেছিলে? নাদিয়া এবার তেজ নিয়ে বলল, ভেঙেছি, বেশ করেছি। কি করবে? আমাকে মেরে ফেলবে? হ্যাঁ, সবসময় তো তাই করো, আমাকেই তো সবসময় দূরে সরে রাখো তোমরা। ছোটবেলা থেকে দেখে আসছি তোমাদের বড় মেয়ে, তোমাদের সব। আর এখন বড় মেয়েকে নিয়ে তোমরা আলাদা হয়ে গেলে। কই, আমার কথাটা একবারও তো ভাবলে না? সঙ্গে ছেলেটাকেও নিয়ে গেলে, আমার কথা একবারও ভেবেছো তোমরা? কি এমন করেছি? সামান্য ভুল করেছি একটা, তাই তো? তার জন্য আব্বুর কাছে আমি ক্ষমা চাইনি, তবুও আমাকে কাছে টেনে নিয়েছে, নাওনি। এই যে এখন আব্বু আমাকে কখনো নাম নিয়ে ডাকেনি, সবসময় ছোট আম্মু, ছোট মা বলে ডেকেছে। এখন আমাকে এই মেয়েটার জন্য নাম ধরে পর্যন্ত ডাকছো। এই মেয়েটার জন্যই তো সব কিছু করছো তোমরা, তাই না? এখন তো আমার মনে হচ্ছে ওকে নয়, তোমরা আমাকে কুড়িয়ে পেয়েছ। তামান্না শিকদার তৎক্ষণিক মেয়ের কাছে গিয়ে 2 গালে 2টো চর বসিয়ে নিলেন। বললেন, বেয়াদব মেয়ে, নিজের উপরে আজ নিজের রাগ হচ্ছে। তোমাকে আমি মানুষ করতে পারলাম না। হ্যাঁ, শাসন করার জন্য, মারার জন্য, ফেলে রাখার জন্য তো তোমরা আমাকে কুড়িয়ে পেয়েছ, কুড়িয়ে এনেছ না আমাকে। ঠাস ঠাস
আরও তার 3-4টা বসিয়ে দিলেন তামান্না তার গালে, বললেন, বেয়াদব, এতগুলো গুরুজনের সামনে দাঁড়িয়ে মায়ের মুখে মুখে তর্ক করছো। সি, ধিক্কার জানাই আমার নিজের শিক্ষাকে, যে আমি তোমাকে দিতে পারিনি। এই যে বললে না তোর বাবা তোকে কখনো নাম ধরে ডাকেনি, এটা কি ভালোবাসা নয়? আর কি বললি, তুই সামান্য অন্যায় করেছিস? একটা মেয়ের ঘরে একজন পুরুষ ঢুকিয়ে দেওয়া কোনো সামান্য অন্যায়? তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ঘরে একজন পুরুষ ঢুকিয়ে দিতে পারিস? অথচ কেমন অন্যায় সেটা বুঝিস না? ভুল আমরাই করেছি, অবশ্যই আমরাই করেছি তোকে এখনও এই বাড়িতে জায়গা করে দিয়ে। কি করব? নারীসেরা ধন যে। বৌমা, শান্ত হও। আম্মা, এত কিছুর পরও আপনি আমাকে শান্ত হতে বলছেন? আপনি তো দেখেছেন এই মেয়েটাকে জন্ম দিতে গিয়ে আমি প্রায় মৃত অবস্থায় হয়ে গিয়েছিলাম। আজ সেই মেয়েটা কি বলছে আপনি শুনতে পাচ্ছেন? নৌসিনকে দেখে বললেন, আমার এই ছোট্ট মেয়েটা, এই মেয়েটাকে কখনো মাটিতে পা রাখতে দেয়নি, এতটা ভালোবেসেছে। এত হিংসা কোত্থেকে এলো এই মেয়ের মনে? ভুলটা যে আমারই বৌমা। ওরে নাদিয়া রে, আর ভুল করিস না বোন, এরাই তোদের সব। এদের মতো কেউ ভালোবাসবে না রে তোকে। আমি অন্ধ হয়েছিলাম রে বোন। তোর মতো ভাগ্য কম মানুষেরই হয়, এমন একটা বোন যে সবার হয় না। নাদিয়া মাথা নিচু করে বলল, এর আগে আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আমার এমন বোনের কোনো দরকার নেই যে আমার ভালোবাসা কেড়ে নেয়। তামান্না মেয়েকে আবারও মারার জন্য হাত তোলেন। রেহানা তাকে থামালো, বলল, থেমে যাও ভাই প্লিজ, আর কত মারবে মেয়েটাকে? বেহায়া মেয়ে, তারপরে তো ঠিক হচ্ছে না, বুঝতেই চাইছে না কিসের ভালোবাসা, কোন ভালোবাসার কথা বলছিস তুই? আমরা ওকে কোন দিক থেকে কম ভালোবাসা দিয়েছি? সিয়াম লাল চোখ করে তাকালো নাদিয়ার দিকে। ওরও ইচ্ছে করছে মেয়েটাকে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারতে। নাজিমুদ্দিন শিকদার বললেন, আমি তো তোমাকে সমাধান দিয়েছিলাম, তুমি এতটাই অহংকারী হয়ে গেছো যে সেই সমাধান তুমি গ্রহণ করনি। এটুকু বয়সে এতটা অহংকারী হওয়া যায়? তাও আবার আমারই সন্তান। নওশিন চুপচাপ নাদিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, ঠিক আছে, তোর আমার প্রতি এত অভিযোগ, এত রাগ বিদ্বেষ, তুই আমাকে মার। আমার অবুঝ বাচ্চাগুলোকে কেন মেরে ফেললি? বললাম তো আমি ওদেরকে মারিনি, আমি শুধু ডিমগুলো ভেঙেছিলাম। তৎক্ষণিক সিয়াম দাঁড়িয়ে গিয়ে বলল, তাহলে বোধহয় বুঝতে পারছো পাখিগুলা কে মেরেছে?